যে এবার যেমন এবার হইলো সুন্দর করে লাইভটা হচ্ছে, এখন আমি দেখতে পাচ্ছি যে লাইভ হচ্ছে, ঠিক আছে। ওকে, দেখো এখন হইতেছে যে আমাদের যে সূত্রগুলা আছে, আমরা অলরেডি যে কিছু সূত্র পড়ছিলাম, ওই সূত্রগুলো আমরা যদি একটু আবার দেখতে যাই, হ্যাঁ দেখো আমাদের যে এইখানে যে সূত্রগুলো আছে আর কি, এই কলাম, হ্যাঁ কলাম ডিজাইন এটা হইতেছে আমাদের ইউএসডি মেথডে, হ্যাঁ কলাম ডিজাইন একটা ডাব্লিউএসডি ছিল, ইউএসডি ছিল। তো অলরেডি আমরা এই সূত্রগুলো পড়ছিলাম। এখন যদি তোমার মনে হয় যে ভাই সূত্রগুলো আমার ভালো করে মনে নাই, তাহলে আমি আবার আলোচনা করতে পারি। মানে সূত্রতে কিন্তু ম্যাথগুলোর খেলা, এখন এই সূত্রটা না বুঝলে কিন্তু হবে না। তাহলে আমি কি শুরু করবো আবার, মানে সূত্রগুলো দেখাই দিব, সেটা বলো। 1 মিনিট, ঠিক আছে দেখা। দেখো তাহলে আমরা পড়ছিলাম যে কলাম ডিজাইন, হ্যাঁ তাহলে কলাম ডিজাইন, তো এই কলাম ডিজাইন কোন ফরম্যাটে? ইউএসডি ফরম্যাটে। তো ইউএসডি ফরম্যাটের কলাম ডিজাইনের আমাদের কি জানি যে এসিআই কোড অনুযায়ী, এসিআই কোড অনুযায়ী আমাদের যে রোর মানটা হবে, এই রোর মানটা নিতে হবে 1 থেকে 8%। এটা হচ্ছে এসিআই কোড অনুযায়ী। এখন আর একটা কোড আছে, সেটা হলো যে কি, যে আমাদের বিএনবিসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, এটা অনুযায়ী রোর যে মানটা আছে, সেই রোর মানটা হবে 1 থেকে 6%। এইটার মধ্যে থাকতে হবে, না হলে কি হবে না, আমাদের আর কি ম্যাথ হবে না, বা এটা একটা রুলস, এটা মেনটেন করতে হবে। এখন দেখো যে ইউএসডি ফরম্যাটের এই যে আমাদের ইউএসডি যে মেথডটা আছে, ইউএসডি মেথডের আমাদের সূত্র জানতে হবে, সেটা হচ্ছে যে পি নমিনাল, হ্যাঁ পি এনতে হইতেছে নমিনাল, নমিনাল। এখন নমিনালের সূত্র হচ্ছে 0.85 এ প্রাইম সি এজি মাইনাস এএসটি, তারপর হইতেছে এএসটি এফ ওয়াই। এইটা হইলো আমাদের মূল সূত্র নমিনাল থেকে। এখন হচ্ছে কি, নমিনালের সাথে যদি আমাদের কিছু মানে কনস্ট্যান্ট আছে, যেগুলো হইতেছে একটা স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর, যেটাকে আমরা ফাই বলতেছি, এই ফাই এবং হইতেছে যে টাইট কলামের এবং তোমার হইতেছে যে টাইট কলামের ডিজাইন স্ট্রেংথ আছে। তো এই ডিজাইন স্ট্রেংথ গুলো যদি আমরা অ্যাড করি, তাহলে পি আলটিমেট পাবো। আলটিমেট হইলে একটাকে আমরা ধরতেছি যে ফাই, আর একটাকে বলতেছি আমাদের আলফা। তো এই ফাই আলফা যদি চেঞ্জ করি, চেঞ্জ হবে মূলত একটা টাইট কলামের জন্য, একটা হইতেছে স্পাইরাল কলামের জন্য। তো আমরা এই ফাই এবং আলফাকে এইভাবে রাখলাম, আবার মূল সূত্রটা এখানে বসাইলাম 0.85 গুণন এ প্রাইম সি এজি মাইনাস এএসটি, তারপরে হইতেছে কি এএসটি এফ ওয়াই। তো এই যে সূত্রটা এখন থাকলো, এই সূত্রটার সাথে সাথে কি এখন হইতেছে আমাদের এইটা, মানে যে কোনো একটা তুমি যদি নমিনাল চাই তাহলে তো এইটা পাইলে, আর যদি তোমার কি চাই আলটিমেট চাই তাহলে এইটা, ঠিক আছে। এখন হইতেছে যে এই যে পার্থক্য, মানে একটা টাইট কলামের জন্য আমাদের যে স্ট্রেংথ রিডাকশন যে ফ্যাক্টরটা আছে, এই স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টরগুলো কি হবে, পরিবর্তন হবে ফাই এবং আলফার মান। তো এখন কার ক্ষেত্রে কি হবে দেখো, যদি আমরা টাইট দেখি, টাইট যদি কলাম দেখি, তাহলে টাইট কলামের ক্ষেত্রে আলফার যে মানটা, সেই মানটা হবে 0.80, এবং ফাইয়ের যে মানটা সেটা হবে 0.65। তাহলে এই যে আলফা এবং ফাইটা যদি এখানে বসাই মান টাইডের, তাহলে টাইডের ফর্মুলাগুলো আমরা পাবো। এখন দেখো যে আমরা স্পাইরাল যদি যাই, হ্যাঁ স্পাইরাল কলামে যদি যাই, তাহলে স্পাইরাল কলামের আলফার যে মানটা হবে, সেই আলফার মানটা কত হবে জানো, 0.85, এবং ফাইয়ের যে মানটা, সেই ফাইয়ের মানটা হবে 0.75। তো দেখো মনে রাখবা কিভাবে, এখানে আছে 80, এখানে আছে 85। তাহলে কি আমরা স্পাইরালের ক্ষেত্রে কি জানি, যে স্পাইরালের ক্ষেত্রে টোটাল কি টাইডের চেয়ে কি স্পাইরাল 15% বেশি নেয়। তাহলে এখানে দেখো ছিল 80, হইল 85, তাহলে বাঁচছে কত বলো তো, 5 80 থেকে 85 5, আর এইদিকে 65 ছিল, এখানে এসে 75 হয়েছে, কত বাঁচছে 0.10।
তো তাহলে এই দুইটাও যদি আমি যোগ করি দেখবা যে পয়েন্ট কত, 0.5 আর কত 0.10, তাহলে দুইটা মিললেও কি যে 0.15 হয়। মানে এটা একটা টেকনিক যে তোমার ভুল হইতেছে কিনা সেটাকে চেক দেওয়ার জন্য, ঠিক আছে। তো এটা আমাদের সূত্রটা গেল, বুঝতে পারছো? তো টাইডের জন্য 80, 65 আর স্পাইলের জন্য 85 আর হইতেছে কত 75। মানে আমাদের মেন, নমিনালে ওইটাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমিনাল আলাদা। তো নমিনালে এই যে আলফা এবং ফাই এর কোনো কাজ থাকবে না। তো নমিনালে যে ওখানে 0.8 যোগ করছে বইয়ে, জিরো নমিনালে, দশমিক এইটটা গুণ করছে আর কি। ও নমিনালে, হ্যাঁ, নমিনালে তো নমিনালে কোনো কিছু নাই। 0.85 এটা মূল সূত্র। এটা নমিনালে, এই যে এটা তো মূল সূত্র। ইউএসবি কিন্তু বইয়ে আচ্ছা আমরা বইয়ে যাব, ওখানে, আমরা বইয়ে যাব, সমস্যা নাই। তুমি এতটুকু বোঝো আগে যে এটা হচ্ছে মূল সূত্র, এটা হ্যাঁ নমিনালের হ্যাঁ, জন্য। হ্যাঁ, এতটুকু তো বুঝছো নাকি? তারপরে এখন দাও, তারপরে এখন আমরা তো ওই দুইটা জিনিস জানলাম। এখন হইতেছে কি, এখন হইতেছে যে একটা বিষয় আছে, সেটা হলো যে এই যে আলফার যে মানটা ছিল, আমাদের যে আলফার মানটা ছিল, এইটা যদি একটা বিষয় মনে রাখতে হবে, যদি, হ্যাঁ, যদি বলা হয় যে নো ইসেন্ট্রিসিটি, ইসিএন TRICITY, নো ইসেন্ট্রিসিটি, তাহলে কিন্তু আমাদের আলফার যে মানটা আছে সেটা কত ধরতে হবে, 1 ধরতে হবে। এইটা আমাদের ভার্সিটি লেভেলের একটা বিষয়। সেটা যদি তুমি মনে করো যে মাথায় রাখো, যে এটা মাথায় রাখলে আমাদের যদি চেঞ্জ করে দেয়, ম্যাথ চেঞ্জ করে দেয়, তাহলে তুমি সরাসরি কমন পাবা। এখন তারপর আর একটা বিষয় দেখবো যে আমরা টাই বার ডিজাইন। তো অলরেডি আমরা এগুলো কিন্তু দেখছি যে টাই বার ডিজাইন, হ্যাঁ, অলরেডি আমরা দেখছি। তো দেখছি কি কি, দেখো যে 1 নাম্বার দেখছিলাম যে স্পেসিং কত হবে, 16 ইন্টু মেইন বার, তাই না? তারপরে 2 নাম্বার স্পেসিং এর সূত্র দেখছিলাম 48 ইন্টু টাই বার। 3 নাম্বারে দেখছিলাম কি, মিনিমাম সাইড, মিনিমাম যে আমাদের সাইড যেটা থাকবে সেই মিনিমাম সাইড, এটার মধ্যে যেটা সবচেয়ে কি মিনিমাম হবে সেটা হইতেছে আমাদের উত্তর। এটা গেল টাইডের ক্ষেত্রে। এখন দেখো যদি আমরা স্পাইরালে যাই, স্পাইরাল বার ডিজাইন, হ্যাঁ, স্পাইরাল বার ডিজাইনে যদি যাই, তাহলে আমরা স্পেসিংগুলো পড়ছিলাম কি, এস সমান সমান হইতেছে 1/6 ইন্টু হইতেছে কোর ডায়া, হ্যাঁ, তারপর হইতেছে 1 ইঞ্চির বেশি এবং 3 ইঞ্চির কি হবে, কম হবে। এবং এটা আরেকটা ছিল এস সমান সমান 4AS, তারপর কি রো এস ইন্টু কি BC কোড ডায়া। এখন রো এস এর যে মানটা ছিল, সেই রো এস এর মানের সূত্র ছিল 0.45 ইন্টু কত, এফ প্রাইম সি এফ ওয়াই, হ্যাঁ, তারপর হচ্ছে কি এজি ডিভাইডেড বাই কি এসি মাইনাস 1। এই ছিল আমাদের সূত্র, হ্যাঁ। আর আরেকবার যদি আরেকবার বলতে না, আমরা ডব্লিউএসডি তে যাব না, ইউএসডি তে আসি, মানে ইউএসডি বিষয়। তো আমি আশা করি তুমি বুঝতে পারছো। এখন তোমার একটা প্রশ্ন ছিল ভাই যে নমিনালে কি একটা বিষয় কি জানি বলতে ধরলে, এখন আমরা ঠিক সেটার জন্য কি ম্যাথে চলে যাচ্ছি, হ্যাঁ। তো ম্যাথে চলে যাচ্ছি আমরা, দেখো তো ম্যাথে যদি আমরা আসি, তাহলে ম্যাথে দেখো কি কি করছে, এটা যদি আমরা দেখি তাহলে আমরা টোটালি ক্লিয়ার হবো, হ্যাঁ। তো দেখো এই যে 1 নাম্বার যে ম্যাথটা আছে, হ্যাঁ, তো বলতেছে কি যে একটি বর্গাকার টাইট কলাম ওয়ার্কিং লাইভ লোড। তো লাইভ লোডের মান দেওয়া আছে 100 কিপ এবং ডেড লোডের যে মানটা সেটা দেওয়া আছে কত, 80 কিপ। তাহলে এফ ওয়াই এর মান দেওয়া আছে কত, 60 কেএসআই এবং এফ প্রাইম সির মান দেওয়া আছে 4 কেএসআই। হইলে খাড়া রডের পরিমাণ 2% ধরে, হ্যাঁ, ইউএসডি মেথডে কলামটি কি করতে হবে, আমাদের ডিজাইন করতে হবে, তাই না? হুম, হ্যাঁ। তা এই যে আমরা যে ডিজাইন যে করব, তাহলে দেখো আমরা দেখো প্রথমে পাচ্ছি আমরা যে টাইট কলাম। তা টাইট কলামের এরিয়াটা হইতেছে কি বি ইন্টু বি, কারণ টাইট কলাম বর্গাকার বলছে, তা বর্গাকার হলে কি বিও যত হবে ডিও তত হবে, তাই বি স্কোয়ার।
এবং এইখানে দেখো 2% ধরছে যে রোজির মানটা, তা 2% ধরলে কি আমাদের 2%কে আমরা যদি এভাবে প্রকাশ করি তাহলে 0.02। তারপর এএসটি, এএসটি মানে কি জানি, রো সমান সমান ছিল কি এজি ডিভাইডেড, এএসটি ডিভাইডেড বাই এজি। তাহলে এই যদি এএসটি রাখি তাহলে এজি ইন্টু রোজি। যদি মনে না থাকে আমি আবার লিখতেছি, দেখো আমাদের সূত্রটা ছিল এরকম, বড় করি, তাহলে দেখো আমাদের বিষয়টা ছিল এরকম যে রো সমান সমান কি এএসটি ডিভাইডেড বাই এজি। তাহলে কি আমাদের এএসটি লাগবে, তাহলে এএসটি রাখতে গেলে রো ইনটু কি এজি, সেটাই ওইখানে দেখাচ্ছি আর কি, বুঝছো? হ্যাঁ, তাহলে এখন আবার কি আসতেছে, হ্যাঁ, তো দেখো এই যে আমাদের বি এজির মানটা পাইলাম, রো দিয়ে এএসটির মানটা পাইলাম। এখন দেখো আমাদের যে এইখানে ডেড লোড গিলা দিছে এবং লাইভ লোড দিছে, সেইটা থেকে আমরা কি পাবো আলটিমেট। হ্যাঁ, আলটিমেট যে লোডটা 1.2 ইন্টু ডেড লোড, 1.6 ইন্টু লাইভ লোড। তাহলে মান বসাও, এই যে ডেড লোডের মান 80, লাইভ লোডের মান 100, তাহলে আমরা পাবো কত 276 কিপস। এখন আমরা মূল সূত্র কি জানি, যে মূল সূত্র যদি এখানে যেহেতু আমাদের আলটিমেট গুলো নিতে হবে, তো আলটিমেটের সূত্রটা হচ্ছে পিইউ কত, এই যে তোমার আলফা, এটা হইতেছে ফাই, আলফা ফাই 0.85 এফ প্রাইম সি এজি মাইনাস এএসটি এফ ওয়াই এএসটি। তাহলে আমরা এই যে ফাই এর যে মানটা আছে, এই ফাই এর মানটা আমরা টাইট কলমের জন্য কত জানি 80 65, তাই না? এই যে 80 আছে আর কত 65, এই যে 0.65 মানটা বসাইলাম। পি ইউ অলরেডি আমরা পাইছি কত 276। তারপরে এজির যে মানটা দেখো, এজির মানটা কত আমাদের বি স্কয়ার, দেখো 0.85 এফ প্রাইম সি, 0.85 এফ প্রাইম সি, তা বি স্কয়ারে যে বসাইছে। তারপর এএসটি এর মান কত 0.02 বি স্কয়ার, ওইটার সাথে গুণ দাও 0.02 ইন্টু কি বি স্কয়ার, সেটাই। এবং হচ্ছে এফ ওয়াই এর মান কত 60, আর এএসটি এর মান কত ওই যে এইটা 0.02 বি স্কয়ার। তাই এইটা থেকে কি হবে, তুমি এখান থেকে এই যে এক্স এর মানে এক্স যে আমাদের আছে না, সেটা এক্স এর মান হিসাবে বের করতে পারো। আবার এতে হয়েছে কি যে বি স্কয়ার যেটা আছে, মানে বি স্কয়ার যেটা মান আছে সেটাকেও তুমি এক্স ধরতে পারো। যদি এই যে বি স্কয়ার যেটা থাকবে, হ্যাঁ, বি স্কয়ার যেটা থাকবে সেটাকে যদি তুমি এক্স ধরো, তাহলে কিন্তু মানটা বি স্কয়ারের আসবে। আর যদি তুমি সরাসরি বি স্কয়ারের জায়গাটা, হ্যাঁ, বি স্কয়ারের জায়গায় এক্স স্কয়ার লেখো, তাহলে শুধু কিন্তু বি এর মানটা আসবে, মানে সলভ ফাংশনে যখন লিখবা তখন। তো এখন হইতেছে কি, তুমি যদি বি এক্স এর জায়গাটায় মানে বি স্কয়ারের জায়গাটায় এক্স ধরো, তাহলে অ্যান্সারটা তাড়াতাড়ি আসবে। আর যদি বি স্কয়ারের জায়গায় এক্স স্কয়ার লেখো, মানে অর্থাৎ শুধু বি আসবে যখন, তখন একটু সময় লাগবে ক্যালকুলেশনে। তো দেখো আমাদের, আমরা তো ওটা তুমি জানো বা পারবা, তাহলে আমাদের রাউন্ড ফিগার করে নিলাম কত 11 ইঞ্চ, ঠিক আছে? তো 11 ইঞ্চ করে নিলে তাহলে আমরা কি অলরেডি কি এটা যেহেতু টাইপ কলাম জানি, তাহলে কি ক্ষেত্রফলটা হবে কি বি স্কয়ার, 0 রো ইন্টু বি স্কয়ার। তাহলে আমরা কি এএসটি পাইলাম ওখান থেকে। এখন যদি আমরা এএসটি জানি, তাহলে দেখো আমাদের রডের যে সংখ্যা আছে সেই সংখ্যাটা এখানে 2.42 কে যদি আমরা পাই বাই 4 ইন্টু কি, এখন যেহেতু আমরা সুতাতে বের করবো, তাহলে 8 দ্বারা ভাগ দেবো কত এক্স, এখানে এক্স হিসেবে বসে ক্যালকুলেটরে মান দিব। তো ক্যালকুলেটরে যদি মান দিতে দিতে দেখবা কি এখানে এই যে ইউজিং 4টা কি 7 সুতা, তাহলে এক্স এর মানটা যখন 7 বসাবো তখন দেখবা 4.02 সামথিং এরকম আসবে। তো দেখবা যে কি মোটামুটি 4টা বসালে আমাদের হয়ে যাবে। তাহলে ইউজিং 4টা কি 7 সুতা মেইন বার। এখন যদি আমরা টাইট কলামটা ডিজাইন করি, যে টাই বার ডিজাইন যদি আমরা করি, তো দেখো টাই বার যদি আমরা ডিজাইন করি, সাইডে একটা অংশ থাকার কথা ছিল, আচ্ছা যাই হোক, যে টাই বার ডিজাইন করলে আমাদের কি যে ক্যালকুলেশন করলে আমরা মানটা পাবো, বুঝছো? 3 মানে তোমার কত আসছে, 3 টাই বার কি 3 সুতা ধরছে, 3 সুতার টাই বার ধরছে ন্যূনতম, এই যে এখানে আছে দেখো
এখানে ইউজিং তিন সুতা টাই বার, তাহলে প্রথমে যে স্পেসিংটা আছে 16 ইন্টু মেইন বার, 48 ইন্টু টাই বার, আর ন্যূনতম পার্শ্বমাপ, তার ন্যূনতম পার্শ্বমাপ আমাদের 11 ইঞ্চি। তাহলে ওইটা করে লাস্টে দেখলা যে কি 3 সুতা টাই বারটা 11 ইঞ্চি সেন্টার থেকে সেন্টারে যদি আমরা বসাই তাহলে আমাদের মানটা পাবো। এই ছিল ওই ম্যাথটা। এখন তারপরে যে 2 নম্বর যে ম্যাথ আছে, আমি 2 নম্বর ম্যাথটা করাবো না, বাট এখানে মূল যে বিষয়টা সেটা দেখো। এখানে অনেকগুলো ফর্ম, তুমি তো আসো নাকি অনলাইনে? হ্যাঁ দেখো, এই যে এতগুলা কাজ করছে, আমরা ভাই এতগুলা কোনো কাজ টাজ করবো না, বুঝছো? আমরা একটা সূত্র জানি, ওই সূত্রতে আমরা সব ফরম্যাট গুলো ফেলাবো। তাই এটা 2 নম্বর অঙ্ক করা লাগবে না, একই অঙ্ক। এবার দেখো আমাদের 3 নম্বর যে অঙ্ক আছে, এই অঙ্কটা একটু করতে হবে। হ্যাঁ, টাইম আউট মানে, আচ্ছা দেখো এখন হচ্ছে যে আমরা এই ম্যাথটা করবো, 3 নম্বর ম্যাথটা। এই ম্যাথটা একটু বুঝবো। হ্যাঁ, তো দেখো এখানে কি কি বলছে। বলছে যে 10 ইঞ্চি এবং 10 ইঞ্চি, তাহলে এটা হইতেছে আমাদের কি ক্ষেত্রফল, তাই না? রডের যে ক্ষেত্রফল আছে বি ইন্টু ডি, তাহলে বি ইন্টু ডি আমরা কত পাইতেছি? দেখো বি ইন্টু ডি পাইতেছি 100 ইঞ্চি স্কোয়ার, যেটা এজি। আনফ্যাক্টরেড ডেড লোড দেওয়া আছে 100 কিপ এবং লাইভ লোড দেওয়া আছে 50 কিপ। তাহলে আমরা আলটিমেট যখন বের করলাম তখন ডেড লোড আমাদের কত দেওয়া আছে? 100 ডেড লোড, এবং লাইভ লোড দেওয়া আছে কত? 50। তাহলে এটা মান বের করে তো আমাদের আলটিমেটের মানটা আসলো 200 কিপ। তারপরে বলছে যে 4টা 16 মিলি হ্যাঁ ব্যবহার করা হয়েছে। এখানে ভালো করে বুঝবা, 4টা 16 মিলি ব্যবহার করেছে টাইট কলামটির লোড বহনে সক্ষম কিনা যাচাই করা। হ্যাঁ, এখানে দেখো সবগুলো কিন্তু ইঞ্চিতে আছে, এই হঠাৎ করে দেখো 4টা 16 মিলি দিছে, বুঝতে পারছো? এই 4টা যে 16 মিলি দিছে, এখন 16 মিলিকে তুমি ইঞ্চ করবা কিভাবে বলো? একক পরিবর্তন, এক ইঞ্চি সমান কত মিলিমিটার? কনভার্টে যাবা, কনভার্টে গিয়ে এল এল আসবে, লেন্থ আসবে, ওখানে ইঞ্চি আছে। হ্যাঁ, তাহলে 1 ইঞ্চি সমান সমান কত জানি? দেখো ক্যালকুলেটরে যদি কনভার্টে যাও তাহলে ওইখানে 1 ইঞ্চির জায়গায় বসায় দিবে, ওরা দিবে 2.54 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে আমাদের যেহেতু লাগবে কি মিলিমিটারে, তাহলে 25.4 মিলিমিটার। তাহলে 1 ইঞ্চি সমান সমান কত জানতেছি? 25.4 মিলিমিটার। ওইটা আমাদের কি করতে হবে? কনভার্ট করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে 1 মিলিমিটার সমান সমান কত? 1 মিলিমিটার সমান সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই কি 25.4 ইঞ্চি। তাহলে এই যে 4টা 16 মিলি আছে, ওই জায়গায় কি হবে তোমার? 4 ইন্টু পাই বাই 4 ইন্টু কি ডি স্কোয়ার। তাহলে ডির মান কত? 16 মিলি আছে, তাহলে এটাকে ইঞ্চ করতে গেলে কত হবে? 25.4 দ্বারা ভাগ দিতে হবে। এই ব্যাপারটাই আমাদের ডুয়েট এডমিশন পরীক্ষা ছিল, আমরা যখন পরীক্ষা দিই, বুঝতে পারছো? এই যে ইন্টারসেন্সটা, এই যে মিলিমিটার থেকে যে ইঞ্চিতে নিয়ে যেতে হবে, ওই অনেকেই আর কি হতভম্ব হয়ে গেছে ম্যাথটা সলভ করার সময়, কারণ পরীক্ষার হলে তো বোঝো যে একটু চেঞ্জ করে দিলে কিন্তু মাথাটা তো গরম হয়ে যায়। তো এই জন্য এই ছোট্ট ছোট্ট যে ব্যাপার স্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো আমাদের কি করতে হবে, মানে খেয়াল রাখতে হবে পরীক্ষার সময়, যাতে আমাদের মাথা গরম হয়ে না যায়, বা ইউনিট কনভারসেশনগুলো এই জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এখন আমাদের কি যে পি যে বেরাইলো, পি আলটিমেট যেটা বেরাইলো, তাহলে এটা কত বেরাইছে? দেখো 200 কিপস। এখন আমাদের বলছে যে টাইট কলামটি লোড বহনের সক্ষম কিনা যাচাই করো। হ্যাঁ, তাহলে এখন এই যে ডেড লোড এবং লাইভ লোড পর্যন্ত একটা প্রশ্ন ছিল, তারপরে প্রশ্নটা পরিবর্তন হয়ে কি হয়েছে যে দেখো এই যে 10 যে 10 ইঞ্চি 10 ইঞ্চি দিছে, তারপর 4টা 16 মিলি দিছে, এবং এফ প্রাইমের মান যদি এটা হয়, এফ প্রাইম সির মান, এফ ওয়াই এর মান যদি এগুলো হয়, তাহলে টিকবে কিনা। তাহলে দেখো ওইটা পি যে আলটিমেট আছে, তো আলটিমেটটা থাক আমাদের ওইটা, ওটা মূলত হইতেছে স্ট্যান্ডার্ড যে মানটা, যে এত ডেড লোড এবং লাইভ লোড দিলে কত আমাদের আলটিমেটটা আসবে। এখন হইলো যে রেজিস্টিং মোমেন্ট, যে আসলে কি কতটুকু প্রতিরোধ করতে পারবে আমাদের, কি আমাদের হইতেছে কি যে এই এরিয়াটা দেওয়া আছে। হ্যাঁ, এই যে এই এরিয়া দেওয়া আছে, এই রডগুলো দেওয়া আছে, এবং এ প্রাইম সির আমরা মান কি 3000 ধরছি, এফ এর মান 40 কে এস আই ধরে আমরা কি করছি অঙ্ক, মানে তোমার বিল্ডিংটা তৈরি করছি। তো বিল্ডিংটা যেহেতু আমরা তৈরি করছি, এখন দেখি যে বিল্ডিংটাতে আমাদের কতটুকু লোড প্রতিরোধ করতে পারতেছে। তাহলে এই জন্য দেখো আমাদের সূত্র কি জানি, পি ইউ
0.85, তারপরে কি 0.65, 0.85 এফ প্রাইম সি এজি মাইনাস এএসটি এফ ওয়াই এএসটি। এইটা হইতেছে আমাদের সূত্র রেজিস্টিং মোমেন্ট মানে রেজিস্টিং লোড নির্ণয়ের জন্য। এখন আমরা বিল্ডিং এ ইউজ করছি কত 0.80, 0.65, এটা তো সূত্রের, 0.85 এটাও সূত্রের। এখন এফ প্রাইম সি আমরা নির্ধারণ করছি, দেখো এফ প্রাইম সি কত 3000 কেএসআই দেওয়া আছে, আমরা যেহেতু পিএসআই দেওয়া আছে আমরা এফ প্রাইম সির মানটা কি ইউজ করব, কেএসআই ইউজ করব। তাহলে কি 3000 আছে, ওটাকে কি বলতে 3 কিপ লিখবো, হ্যাঁ 3, তো এই জন্য 3 হইতেছে আমাদের 3 কেএসআই, ঠিক আছে। তারপর এজির মান কত 100, অলরেডি কি জানি যে 100। তারপর এএসটির মান কত দেখো 1.25, 1.25 বসালাম। এফ ওয়াই এর মান কত 40, সেই 40 বসালাম যে 40 থেকে। আর এএসটির মান কত 1.25। এটা বসার পরে আমাদের যে পি আলটিমেট মোমেন্ট যেটা আছে, অর্থাৎ মানে কলাম থেকে যেটা তৈরি হচ্ছে, আমরা যে রড ইউজ করতেছি এবং সাইজ দিছি, সেইখানে তৈরি হইতেছে কত 256.94। এই যে কিপস এটা রেজিস্ট করতে পারে। এখন আলটিমেট মোমেন্টটা কলামে আসতেছে কত দেখো 200 কিপস। তাহলে দেখো লোড স্ট্যান্ডার্ড আমাদের প্রতিরোধ করার জন্য প্রয়োজন ছিল 200, আর আমরা যে রড ইউজ করছি, যে কলামের সাইজটা ইউজ করছি, প্রাইম সির মান ইউজ করছি, এফ এর মান ইউজ করছি, সেটা দিয়ে আসতেছে 256.94। দেখো তখন রেজিস্ট কি করতে পারবে? না। হ্যাঁ, রেজিস্ট করতে কিন্তু পারবে না। এই জন্য হইতেছে লোড বহনে অক্ষম, ঠিক আছে, কলামটি লোড বহনে অক্ষম। এগুলো যখন ওই যে বিভিন্ন যখন তুমি এডমিশনে আসবা, বিভিন্ন পরীক্ষা দিবা, বিভিন্ন কোচিং, হ্যাঁ এই জায়গাগুলোতে এইরকম একটা ম্যাথ দিতে পারে বা দিছিল আর কি আমাদের সময়। এটা একটু রিমাইন্ডার রাখবা যে এটা আসতে পারে। এখন তারপরে 5 নম্বর কলাম আমি করাবো না, তুমি একবার শুধু পড়ো, দেখো পাবা কিনা। মানে এটা সিমিলার টাইপের ম্যাথ। একটি স্কোয়ার টাইট কলাম ডিজাইন করো। দিয়ে লেখো টিপস, লেখো টিপস স্টিল রেশিও 1 থেকে 2% এর মধ্যে থাকবে। এক্স প্রাইম সি 30 এসআই আর এফ ওয়াই হচ্ছে 60 এসআই। কলাম ডিজাইন করতে বলছে। কলাম ডিজাইন তো করা যাবে। হ্যাঁ, তাহলে এটা অলরেডি কি সিমিলার টাইপের ম্যাথ। এই যে তোমাকে কাজ দিয়েছিলাম যে যেগুলো সিমিলার টাইপের সেগুলো কেটে দিবা, এই যে এটা কেটে দিবা, কোনো কথা নেই, এত ম্যাথ করা যাবে না। এখন এইখানে 6 নম্বর ম্যাথটাতে একটু ব্যাপার আছে, সেই ব্যাপারটা আমি বলতেছি। তো ম্যাথ সবগুলি একই টাইপের, এই ম্যাথটাও একই টাইপের। এখানে দেখো রেঞ্জটা ধরছে রোড যে আছে, রোড যে মানটা এটা 5% ধরছে, সমস্যা নেই, আমাদের 1 থেকে 6% যে কোনো একটা ধরলেই হবে। কিন্তু একটা জিনিস দেখো, আমাদের যে ডেড লোড দেওয়া আছে কত 400, হ্যাঁ তারপরে হচ্ছে লাইভ লোড দেওয়া আছে 232, তো সেখানে যে ডেড লোড 400, লাইভ লোড 232 দিছে, এখানে পি একটা আলটিমেট মোমেন্ট পাইছে, লোড পাইছে। তো এই যে ডিজাইন লোডটা আমাদের পাইলাম, পাওয়ার পরে আমরা সূত্রে যখন অ্যাপ্লাই করলাম, সূত্রে অ্যাপ্লাই করে দেখো, সূত্রে যখন অ্যাপ্লাই করছে তখন দেখো যে আমাদের যে ক্ষেত্রফলটা, হ্যাঁ মানে এজির যে মানটা, তো এটা কি টাইট কলাম হইলে স্কয়ার টাইট কলাম, তাহলে কি বলতো এটা কি, যদি আমি রুট করি তাহলে একটা মান পাবো না, বি আর ডি তো সমানে হবে। তাহলে রুট যখন করছে, রুট করলে কি বির একটা মান পাইবে, অর্থাৎ একটা সাইডের মান পাইছে, দেখো কত আসছে 15.25 ইঞ্চি। এটা কি হবে, হয় 15.5 করে নিতে হবে বা 16 করে নিতে হবে, ঠিক আছে। এখন দেখো এইখানে যখন আমরা কি রাউন্ড ফিগারে যখন 16 ইঞ্চি করে নিছি, তখন বলতো এজি যে মানটা সেটা ছিল প্রথমে কত 232.5, সেটা কি আর 232.5 থাকবে? এটা কি বেড়ে যাবে না এরিয়াটা? মানে তুমি 16-র উপর স্কয়ার দেওয়া, বোঝো আর একবার, মানে তুমি যখন 232.5 ইঞ্চি পাইছো ক্ষেত্রফলটা, সেটাকে রুট যখন করছো তখন একটা সাইডের মান পাইছো 15.25 ইঞ্চি। এখন তুমি বলতেছো না ভাই 15.25 ইঞ্চি তো ইউজ করা যাবে না, তাহলে আমরা কত ইউজ করবো, তাহলে 15.5 ইঞ্চি ইউজ করবো অথবা 16 ইঞ্চি ইউজ করবো। তাহলে ঠিক আছে ভাই, আমরা 16 ইঞ্চি ইউজ করলাম। তখন কি করলা, তুমি 16 ইঞ্চি নিলা। এখন এই যে 16 ইঞ্চি যখন তুমি নিলা, 16 ইঞ্চি নেওয়ার পরে তাহলে তোমার কি এরিয়াটা চেঞ্জ হবে না? এই যত নিবা তারপর কি স্কয়ার করতে হবে না, মানে কি টাইট কলাম তাই বির উপর স্কয়ার করতে হবে। তাহলে 16-র উপর স্কয়ার করলে তোমার মান আসে কত 256। তাহলে কি এরিয়াটা বেড়ে গেছে না?
হুম। হ্যাঁ, তো এখন এরিয়া যে বেড়ে গেল, এরিয়া বেড়ে গেলে কি আমাদের রডের সংখ্যাটা বাড়া লাগবে না? তাই রডের সংখ্যা দেখো, রডের সংখ্যাটা যদি আগে, রডের সংখ্যাটা আমরা কিভাবে বাড়াবো? রডের সংখ্যাটা আমরা এইভাবে বাড়াবো, দেখো ওই যে এজির যে মানটা ছিল, হ্যাঁ, এজির এইখানে দেখো এজি কোথায় আছে, এজি দেখো তো, এই যে এজি, তো এজি কত, এজি আমাদের যেটা ইউজ করা হয়েছে সেই এজির মানটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? সেই এজির মানটা পরিবর্তন হয়ে এজি যে যে জায়গাটায় আছে সেই জায়গাটায় আমরা কত বসাবো, 256 বসাবো পরবর্তীতে। তাহলে 256 যখন আমরা বসাবো তখন কি জানো, তখন ওই যে আমাদের এএসটির মানটা কি হবে, মানে এএসটির মানটা আমরা বের করবো ওখান থেকে। প্রথমে এএসটির মানটা বের করে আমরা এজির মান বের করছি, পরবর্তী কি ওই জায়গাটায় এজির মানটা ইউজ করে আমরা এএসটির মানটা বের করব। তাহলে এএসটির মানটা আমরা যখন বের করব তখন দেখো, হ্যাঁ নীরব, হুম। হ্যাঁ, আচ্ছা। তা দেখো, এই যে পরবর্তীতে আমরা কি করলাম, স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? ভাই বলেন। হ্যাঁ, তো দেখো আমরা কি করলাম যে এজি, এইখানে যে এজিটা আসলো, মানে নতুন যে এজি 256 পাইলাম, সেটা কি মূল সূত্রে বসাবো, সেখান থেকে আমাদের নতুন আরেকটা মান বের হবে, সেটা হইতেছে এএসটি। মানে আমরা যে সূত্র শিখছি সেই সূত্রতে বসাবো, এখানে বইয়ে কি সূত্র ইউজ করছে এটা দেখার সময় নেই আমাদের। তো তখন তুমি এএসটি পাবা, ঠিক আছে? ওই সূত্রতে বসালে এএসটির মানটা পাবা কত, 9.84। এই 9.84 দিয়ে দেখবা যে আটটা আমাদের 10 সুতার, হ্যাঁ, আটটা 10 সুতার বার, আটটা মান আসবে কত সুতার, 10 সুতার মান। সেটার এরিয়া দেখবা একটু বেশি হবে, হ্যাঁ, টোটাল এরিয়ার চেয়ে একটু বেশি হবে, কিন্তু সমস্যা নেই, আমাদের এরিয়াটা আমরা বেশি নিতে পারি। তাহলে আমাদের কি প্রধান রডের ডায়া কত, 10 সুতা। এই যে এখন আমরা কি 3 সুতার টাই ইউজ করব। এখন স্পেসিং এর সূত্র যদি আমরা ফলাই, দেখো 16 ইন্টু মেইন বার 48 ইন্টু টাই বার, কলামে কি একটা ন্যূনতম পার্শ্ব মাপ সেইটা।
তাহলে এখন এই যে ন্যূনতম পার্শ্বমুখী যে এটা এদিকে যদি 16 হয় এদিকেও 16 হয়, দেখো এখন যদি আমরা 8টা ইউজ করি, কয়টা ইউজ করি 8টা, তাহলে যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা ইউজ করলে আমাদের যে মানটা আসতেছে সেটা 8টা ইউজ করলাম আমরা। তাহলে এখন দেখো কাভারিং দুই পাশে আড়াই করে আড়াই করে আর মাঝে আছে 11, তাহলে 11কে ভাগ ভাগ করলে দেখবা যে 5.5 করে আসে। এইভাবে তুমি কি রডের রিপ্লেসমেন্টটা দেখাই দিবা। এখন এটা গেল আমাদের, আমাদের অলরেডি হচ্ছে কি হ্যাঁ এখন অলরেডি হইতেছে টাইট কলাম আমাদের ইউএসডি ফরম্যাটের টাইট কলাম শেষ। এখন আরেকটা বাকি আছে কি স্পাইরাল। তো দেখো স্পাইরালের ক্ষেত্রে এসেও তেমন আমাদের কোনো ঝামেলা নাই, শুধু আমাদের স্পাইরালে দুই জায়গায় চেঞ্জ হবে, একটা হইতেছে আলফা একটা হইতেছে কি ফাই। তাহলে আমরা টাইডের ক্ষেত্রে কি শিখছিলাম যে 0.80 আর হইতেছে 0.65, আর স্পাইরালের ক্ষেত্রে এসে মান কত হবে, স্পাইরালের ক্ষেত্রে মান আসবে 85 বা 75। হ্যাঁ এই যে জাস্ট সবগুলো ঠিক থাকবে, তোমার এই যে 75 আর 85 ইউজ করবে, তাহলে এজির মানটা বের হবে। এখন যে এজির মানটা আমাদের বের হবে সেইটা দেখো, ওখানে তো এই ক্ষেত্রফলটা কি বি স্কয়ার করছিলাম, জাস্ট এইখানে ক্ষেত্রফলটা মনে রাখতে হবে যে কি পাই বাই 4 ইন্টু ডি স্কয়ার। এই এখান থেকে ডি বের হবে, এই ডি নিয়ে আমাদের কি আমাদের এই ডি যে ভ্যালু বের হবে সেখান থেকে কি আমরা এএসটির মানটা বের করব, এএসটির মান, তাই না? হ্যাঁ এই যে এএসটির মান বের করলাম। এখন এএসটি থেকে কি আমরা পরবর্তী কি এজি কিভাবে নির্ণয় করে জানো না? এএসটি থেকে আমরা এজি থেকে পরে কি এএসটির মান আমরা নির্ণয় করব। তাহলে এজি পরে এএসটির মান আমরা নির্ণয় করলাম, করার পরে এখন তো আমাদের রডের সংখ্যাটা বের হয়ে গেল। এখন আমাদের কি হবে স্পেসিং এ আসবে। এখন দেখো টোটাল আমরা ডায়া পাইছি কত 20, তাহলে এই যে কোড ডায়াটা আমাদের পরবর্তীতে বের করে নিতে হবে ডিসি যেটা, তাহলে 20 মাইনাস দুই পাশে কত ইঞ্চি 1.5 ইঞ্চি করে বাদ যাবে, তার 1.5 ইঞ্চি করে বাদ গেলে কি 17 ইঞ্চি থাকে আমাদের কোড ডায়াটা। এই যে কোড ডায়ার এরিয়া এখন পাইলাম। তাহলে এই যে এখন আমরা যদি সূত্রের মানগুলো বসাই দিই, আমরা অলরেডি এগুলো সূত্র জানি। হ্যাঁ এএস এর মান যে 3 সুতার যদি ধরে স্পাইরাল যে রেইনফোর্সমেন্টটা, ওইখান থেকে আমাদের কত আসতেছে 0.11 ক্ষেত্রফল আসতেছে, ডিসির মান এখান থেকে আসলো। তো সবগুলো মিলে আমাদের কি আমাদের এই ডিসির মানটা আবার কিসে ওটা যে এইটা এরিয়া ধরছে তার ডিসি বের করছে মনে হয়। আচ্ছা যাই হোক ওটা আমাদের দরকার নেই, তাহলে আমাদের মূল যে ফরম্যাট আছে এইটা, তাহলে আমাদের কি এএস এর মানটা 0.114 সূত্রের রো, এটা কিন্তু পিএস না, এটা কিন্তু রো এস হবে। হ্যাঁ রো এস, এটা ভুল করছে, তাহলে রো এস এর মানটা এখানে বসাই দিলাম, আর ডিসির মানটা তো বের করছি সত্যতে স্পেসিং কত 2.24 ইঞ্চ। তাহলে আর একটা স্পেসিং হলো 3 এর অধিক নয় এবং 1 এর চেয়ে কম নয়, সেখানে সেখান থেকে আসতেছে একটা মান। তো আমরা আলটিমেটলি কি যে স্পেসিং যেহেতু কি রাউন্ড ফিগারে নিতে হবে, তাহলে আমরা রাউন্ড ফিগারে নিয়ে কি 3 হচ্ছে কত যে 3 নাম্বার 3 মানে 3 সুতার আর কি। হ্যাঁ 3 সুতার টাইটা ইউজ করব, স্পেসিং কত হবে 2 ইঞ্চি, 2 ইঞ্চি সেন্টার থেকে সেন্টার। তো এই এতগুলো মূলত সমস্যা না, সমস্যা তুমি ইউএসডি যেটা ফরম্যাটটা আছে এই ফরম্যাটটাতে জাস্ট কি চেঞ্জ হবে কোথায় যে ফাই এবং আলফাতে, টাইডেও ফাই এবং আলফাতে চেঞ্জ হবে। আর একটা সূত্র শুধুমাত্র মুখস্থ করবা, ডাব্লিউএসডিতে যেভাবে তুমি ওই ম্যাথ করছো এখানেও সেইভাবে ম্যাথ করবা, এত ঝামেলা নেওয়ার প্রয়োজন। তো আমরা ফুটিংয়ে চলে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ তো দেখো ওই যে ফুটিং এর আমাদের যে ভিত্তিটা আছে, হ্যাঁ কাঠামোর সর্বনিম্ন অংশ যার মধ্যে লোড কি করে ভিত্তির তলে স্থানান্তর করে, এটা মূলত আমাদের হ্যাঁ সাব স্ট্রাকচার, একটা হইতেছে আমাদের সুপার স্ট্রাকচার, একটা হইতেছে সাব স্ট্রাকচার। তো ভিত্তি দুই প্রকার, একটা হইতেছে গভীর আর একটা হইতেছে অগভীর। যেটার গভীরতা কম সেটা যেটার গভীরতা বেশি, হ্যাঁ কারণ সেটা গভীর, আর যেটা গভীরতা কম স্বল্প গভীরতা সেটা হচ্ছে অগভীর। এগুলোর নাম জেনে রাখবা, বিভিন্ন পরীক্ষা টরীক্ষা আসে। তো তারপরে আরো আছে যে ওয়াল ফুটিং আছে, স্বতন্ত্র কলাম ফুটিং আছে। আমাদের এই জিনিসটা লাগবে, হ্যাঁ মাটি নিরাপদ ভার বহন ক্ষমতা। আর এই যে পাঞ্চিং শেয়ারের ক্ষেত্রে কলাম থেকে কি কলামের চারপাশে ডি বাই 2 দূরত্বে
যদি আমাদের এমসিকিউ এখান থেকে খুব বেশি আসার সম্ভাবনা যেটা আছে সেটা হইতেছে এই যে পাঞ্চিং শেয়ার কতটুকু দূরত্বে হয়, কলামের চারদিকে d/2 দূরত্বে ক্রিটিক্যাল সেকশনে বিবেচনা করা হয়। হ্যাঁ, এখানে মূলত হচ্ছে পাঞ্চিং শেয়ারটা তৈরি হয়। আর হইতেছে আরেকটা ইম্পর্টেন্স হইতেছে নিরাপদ সহগ কত, নিরাপদ সহগ 2 অথবা 3 এর মধ্যেই ধরা হয়। তো এই দুইটাই আমাদের এমসিকিউ এর জন্য লাগবে, 2 বা 3 নিরাপদ সহগ আর এই যে কলামের চারদিকে কত d/2 দূরত্বে। হ্যাঁ, এখন দেখো মাটির ভারবহন ক্ষমতা বলতে কি বোঝায়। তো মাটির যে ভারবহন ক্ষমতাটা সেটা হইতেছে আমাদের কি, যে ব্যর্থতা ব্যতিরেখে একক ক্ষেত্রফলে মাটি কাঠামোর যতটুকু লোড বহন করতে পারে, তা সেটাই হইতেছে কি মাটির ভারবহন ক্ষমতা। এখন হইতেছে মাটির ভারবহন মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা কাকে বোঝাচ্ছে, ন্যূনতম যে ভারে মাটি ব্যর্থ হয় তাকে মাটির সর্বোচ্চ ভারবহন ক্ষমতা বলে। মাটির সর্বোচ্চ ভারবহন ক্ষমতাকে নিরাপদ সহগ দ্বারা ভাগ করলে মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা পাওয়া যায়। নিরাপদ সহগের মান 2 থেকে 3 এর মধ্যে ধরা হয়। এসিআই কোড মোতাবেক স্বতন্ত্র কলামের ফুটিংয়ের ক্ষেত্রে কলামের চারদিকে d/2 দূরত্বে যে ক্রিটিক্যাল সেকশন বিবেচনা করা হয় তার সাপেক্ষে লোড হিসেবে যে শিয়ার পীড়ন নির্ণয় করা হয় তাকে মূলত হচ্ছে পাঞ্চিং শেয়ার বলে। তো আমাদের এখানে আরো কিছু চিত্র আছে। হ্যাঁ, সে আমাদের চিত্রগুলো আছে, এগুলো দেখবা। তারপর আরেকটা সংজ্ঞা আমাদের লাগবে, সেটা হচ্ছে দীর্ঘদিন মাটিকে স্তূপ আকারে রাখার কারণে যে বসন হয়, এই বসনের পরে স্তূপকৃত মাটি আনুভূমিকের সাথে যে কোন অবস্থান করে সেটাকে মূলত স্থিরতা কোণ বলে। টাইপ অফ ফুটিং, এই ফুটিং গুলার দেখবা যে কোনটা কোন ফুটিং, ওয়াল ফুটিং আছে, হ্যাঁ, কম্বাইন ফুটিং আছে, দুইটা যদি একসাথে ফুটিং হয় সেটা হইতেছে আমাদের কম্বাইন ফুটিং। বিভিন্ন জায়গায় যেমন হইতেছে কি লোড বেয়ারিং ওয়াল যেগুলো আছে সেগুলো হইতেছে আমাদের ওয়াল ফুটিং ইউজ করা হয়। তো এটা দেখবো আর কি। হ্যাঁ, আমরা ওইটা নিয়ে আলোচনা করতেছি না, আমরা সাইডে চলে যাচ্ছি। তো এই যে দেখো কলামের চতুর্দিকে d/2, হ্যাঁ, ক্রিটিক্যাল যে বিষয়টা আমরা পাঞ্চিং শেয়ার করলাম এই জিনিসটা এখানে দেখানো হয়েছে। এখন দেখো আমরা ফুটিং এর যে ম্যাথটা আছে সেই ফুটিং এর যদি ম্যাথ করতে যাই, তা ফুটিং এর ম্যাথ করার জন্য আমাদের যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো দেখতেছি। ভিত্তির গভীরতা নির্ণয় র্যাঙ্কিনের সূত্র হচ্ছে কি d/p/ω1 sin phi 1 sin phi তারপর কি স্কয়ার আছে। তো এইখানে ডি হইতেছে ভিত্তির গভীরতা, যার একক মিটারে ইউজ করা হয়েছে। পি হইতেছে মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা, ওমেগা হইতেছে মাটির একক আয়তনের ওজন, এবং হইতেছে ফাই হইছে মাটির স্থিরতা কোণ। হ্যাঁ, ফুটিং এর ক্ষেত্রফল। তো ফুটিং এর ক্ষেত্রফলটা যখন নির্ণয় করব, আমাদের যে টোটাল যে লোডটা আসবে সেটাকে পি দ্বারা যদি আমরা ভাগ করি নিরাপদ ভারবহন ক্ষমতা, তাহলে এখন কি পাবো, আমরা ফুটিং এর এরিয়া পাবো। তো ডাব্লিউটাকে বলা হইতেছে কি মোট লোড বা ডিজাইন লোড। এখন ডিজাইন লোডটা কিভাবে পাই, দেখো আরোপিত লোডের সাথে যদি ফুটিং এর নিজস্ব ওজন, তাহলে আরোপিত লোডের সাথে যদি আমরা ফুটিং এর নিজস্ব ওজনটা যোগ করি তাহলে কি পাবো, আমরা মোট লোডটা পাবো। এবং হইতেছে কি পি মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা। এখন ফুটিং এর নিজস্ব ওজন কি করব আমরা, ফুটিং এর নিজস্ব ওজন হইতেছে আরোপিত ওজনের, অর্থাৎ এই ফুটিং এর উপরে যে লোডটা পতিত হবে সেইটার আরোপিত লোডের 9 থেকে 10% ধরা হয় ফুটিং এর নিজস্ব ওজন। ঠিক আছে, এখন আরেকটা বিষয় আছে যে নিরাপদ ভারবহন ক্ষমতা। মাটির অনুমোদিত মোট চাপ, অনুমোদিত মাটির চাপ, ঠিক আছে, অনুমোদিত মাটির চাপ থেকে যদি আমরা ফুটিং এর নিজস্ব ওজনটা বাদ দেই তাহলে কি পাবো, আমরা নিরাপদ ভারবহন ক্ষমতা পাবো। এই ছিল আমাদের সূত্র। এখন যদি আমরা ম্যাথে যাই তাহলে দেখো বলা হইতেছে 1 নম্বর যে ম্যাথটা, এই 1 নম্বর ম্যাথটাতে বলা হইতেছে 30 সেন্টিমিটার পুরু একটি কংক্রিটের দেয়ালের ফুটিং এর উপরের প্রতি মিটারের দৈর্ঘ্যে 29,500 কেজি লোড আরোপিত হয়। তাহলে আরোপিত লোড কত, দেখো আরোপিত লোডের মানটা হইতেছে আমাদের 29,500। ফাউন্ডেশনের বেডের অনুমোদিত ভারবহন ক্ষমতা কত দেওয়া আছে, 16,000 কেজি পার মিটার স্কয়ার, এবং বলছে যে ফুটিংটা কি করো, ক্ষেত্রফলটা বের করো।
তাহলে আমাদের ডিজাইন লোডটা যখন আমরা নির্ণয় করব, সেই ডিজাইন লোডটা নির্ণয় করার সময় আমাদের কি করতে হবে, প্রথমে আরোপিত লোডটা নিতে হবে। প্রথমে আরোপিত লোডের মানটা অলরেডি আমাদের দেওয়া আছে, সেখান থেকে আমরা নিলাম, এবং তারপরে যে বিষয়টা হলো, তারপরে হইতেছে নিজস্ব ওজনের আমাদের কি করতে হবে, 10% ধরতে হবে, 9% থেকে 10%, তাহলে এখান থেকে একটা শূন্য কমে যাবে, তাহলে 29,950 কেজি পার মিটার। এখন এই যে দুইটা লোড আসছে, সেই লোড দুইটাকে যদি আমরা যোগ করি, তাহলে মোট মোট লোড আমরা পাবো। ঠিক আছে, মোট লোড হইতেছে আমাদের ডব্লিউ। তাই মোট লোড আমাদের হইতেছে কি ডব্লিউ পাবো। এখন কথা হলো যে এই যে ক্যালকুলেশন করলাম সেটা কিন্তু ওমেগা আসলো। হ্যাঁ, তো ওমেগা যেহেতু আছে আমরা পাইলাম। এখন কথা হলো যে কি আমরা দেয়ালের প্রতি মিটারের দৈর্ঘ্যের মোট লোড, অর্থাৎ আমরা 1 মিটার স্টিপ, হ্যাঁ 1 মিটার ফালি বিবেচনা করলাম, তাহলে এককটা ছিল কেজি পার মিটার। এর সাথে যদি আমরা 1 মিটার ফালি বিবেচনা করি, তাহলে এই ভাগের মিটার আর এই দিকের যে মিটারটা ছিল কোন অবস্থায়, সেটা কেটে দিয়ে কি এককটা আমাদের কেজিতে কনভার্ট হয়ে যায়। এখন আমরা ক্ষেত্রফল নির্ণয়ের অলরেডি সূত্র জেনে আসছি যে টোটাল লোডকে যদি আমরা নিরাপদ ভার বহন ক্ষমতা দ্বারা ভাগ দেই, তাহলে আমরা অনুমোদিত ভার বহন ক্ষমতা দ্বারা যদি ভাগ দিই, তাহলে আমরা কি পাই, ক্ষেত্রফল পাই। তো দেখো আমাদের ডাব্লিউর মানটা অলরেডি আমরা কত পাইছি, 32,450 কেজি পাইছি, এবং এইখানে দেখো প্রশ্নে বলা আছে অনুমোদিত ভার বহন ক্ষমতা 16,000 কেজি পার মিটার স্কয়ার। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের মান আসতেছে 2.03 মিটার স্কয়ার, অর্থাৎ ফুটিং এর যে এরিয়াটা হবে সেটা হচ্ছে এটা। এখন দেখো যে এই যে ম্যাথটা আছে, সেই ম্যাথটাতে আর কিছু বিষয় আমাদের জানতে হবে। নীরব, ভাইয়া বলতে আচ্ছা, তো দেখো 2 নম্বর যে ম্যাথটা আছে, সেই 2 নম্বর ম্যাথে কি বলছে, 2 নম্বর ম্যাথে বলছে যে 30 সেন্টিমিটার পুরুত্ব এবং হইতেছে 3.5 মিটার লম্বা ইটের দেয়ালের একটি ফুটিং এর উপর অবস্থান করছে। মাটির একক ওজন হচ্ছে 1700 কেজি পার মিটার কিউব। স্থিরতা কোণ ফাই এর মান দেওয়া আছে 30 ডিগ্রি। মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা হচ্ছে 16 টন পার মিটার স্কয়ার। 16 টিএমএস, 16 টন পার মিটার স্কয়ার। ওয়াল প্রতি মিটারে 12 টন লোড বহন করে। তাহলে ফুটিং এর ক্ষেত্রফল এবং গভীরতা নির্ণয় করো। অলরেডি আমরা ফুটিং এর ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে সেই টেকনিকটা অলরেডি জেনেছিলাম, যে ডিজাইন লোডটা প্রথমে নির্ণয় করতে হবে, এবং তারপরে আমরা কি ওই ডিজাইন লোডকে যদি নিরাপদ ভার বহন ক্ষমতা দ্বারা ভাগ দেই, তাহলে মূলত আমরা কি পাবো, ক্ষেত্রফলটা পাবো। এখন এইখানে একটা বিষয় আসছে, সেটা হইতেছে কি জানো, সেটা হইতেছে যে ইটের দেয়াল ইউজ করছে, এইখানে ব্যাপারটা একটু আলাদা আসবে। হ্যাঁ, ইটের দেয়াল যখন দিবে, তখন হইতেছে কি তার নিজস্ব ওজন কারণে একটা নিজস্ব লোড আসবে। তো দেখো আমাদের আরোপিত যে লোডটা আছে, সেই আরোপিত লোডটা কত দেয়া আছে জানো, দেখো আমাদের আরোপিত যে লোডটা আছে সেটা 12 টন। হ্যাঁ, প্রতি মিটারে, ওয়ালের প্রতি মিটারে দেওয়া আছে 12 টন লোড। ঠিক আছে, এই যে 12 টন লোড প্রতি মিটারে আছে, সমস্যা আমাদের নাই ওখানেও। তারপরে ফুটিং এর নিজস্ব ওজন যেটা দেয়া আছে, দেখো যে আরোপিত লোডের কত পার্সেন্ট হবে, 10% থেকে 9%। ঠিক আছে, তো আমরা দিলাম, সেখানেও 1.2 টন পার মিটার আসলো, সমস্যা নেই। এখন কথা হলো যে এই যে ওয়ালটা ছিল ব্রিক ওয়াল, ব্রিক ওয়ালের ইটের গাঁথনি, ব্রিক ওয়ালের একক ওজন কত জানো পার মিটার কিউবে? না, হ্যাঁ, এটা হইতেছে এস্টিমেটিং এন্ড কস্টিং এর বিষয়, ওখানে আমরা পড়ি নরমালি। সেটা হইতেছে ইটের গাঁথনির একক ওজন হইতেছে 1950 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তো সেই 1950 কেজি পার মিটার কিউব দেখো আমাদের একক ওজনটা পাইলাম। তারপর দেখো এখন এর পুরুত্ব কত দেওয়া আছে, 30 সেন্টিমিটার দেওয়া আছে। এই 30 সেন্টিমিটারকে আমরা যদি 100 দ্বারা ভাগ দিই, তাহলে কি পাবো, আমরা মিটারে পাবো 0.30। এবং হইতেছে আমাদের লেন্থ যেটা দেওয়া আছে, সেই লেন্থের মানটা কত দেওয়া আছে বলো তো, 3.5 মিটার। ঠিক আছে, এই সেই 3.5 মিটার ইউজ করলাম, 0.3 ইউজ করলাম। এখন কথা হলো যে ভাই এখানে কেজি পার মিটার কিউবে আছে, আমরা কি কেজি পার মিটার কিউবে ম্যাথটা ইউজ করতে পারবো কিনা, বা ম্যাথে এই এককটা ইউজ করতে পারবো কিনা। কথা হচ্ছে যে এই এককে আমরা ইউজ করতে পারবো না, কারণ হইতেছে প্রিভিয়াস যে মানগুলো সেটা টনে ইউজ করা আছে, টনে ইউজ করা
করা আছে। আমরা সে কারণে কি করব, আমরা কেজিকে 1000 দ্বারা ভাগ দিলে আমরা কি জানি টন পাই, সেই 1000 দ্বারা এই জন্য ভাগ দিলাম। ভাগ দেওয়ার ফলে আমাদের কত আসতেছে, মানটা 2.047 টন পার মিটার। তাহলে এইটা হইতেছে আমাদের ওমেগার যেটা মান সেটা। এখন দেয়ালে প্রতি মিটারের যে লোডটা আসবে সেই লোডটা কি আমরা পার মিটার মানে টন পার মিটার ছিল, টন পার মিটার ছিল, তাকে প্রতি মিটারে চিন্তা করতেছে। তো এই মিটার মিটার কাটা গেলে শুধু যদি থাকে টন থাকে, তা আমরা অলরেডি কি ডাব্লিউ মানটা, ডাব্লিউ যে মানটা সেই মানটা আমরা পাইছি কত টন, দেখো 15.24 টন। এখন দেখো ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ডাব্লিউ লাগবে, পি লাগবে। এখন পি কোথা থেকে পাবো, এইখানে দেখো ম্যাথে আমাদের মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা 16 টি এস এম, ঠিক আছে, এটা বুঝতে হবে। হ্যাঁ, 16 টন পার কি স্কয়ার মিটার, ঠিক আছে, 16 টন পার স্কয়ার মিটার, টি এস এম, সেই 16 টন পার স্কয়ার মিটার। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে ক্ষেত্রফলটা আমরা পাই কত, 0.9525 মিটার স্কয়ার। এখন দেখো আমাদের আরো কোশ্চেন বলছিল যে গভীরতা নির্ণয় করতে হবে। যখন আমরা গভীরতা নির্ণয় করব, অলরেডি গভীরতা নির্ণয়ের সূত্র আমরা দেখে আসছি কি, যে ডি মিনিমাম হইতেছে পি ডিভাইডেড বাই ওমেগা 1 মাইনাস সাইন ফাই 1 প্লাস সাইন ফাই তার উপর কি হোল স্কয়ার। তাহলে আমরা পির মান, আমাদের পির যে মানটা আছে মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা অলরেডি আমরা কি জানি 16, এবং ওমেগার যে মানটা সেই ওমেগার মানটা আমাদের দেখো যে ওমেগার মানটা আমরা পাচ্ছি কত, আমাদের মান দেওয়া আছে মাটির একক ওজন, হ্যাঁ 1700। তাহলে এটাকে আমরা টনে যদি কনভার্ট করি 1.7, তাহলে 1.7 বসালে ফাই এর মান 30 দেওয়া আছে, স্কয়ার বসালে কি 1.045 মিটার। তাহলে আমাদের যে গভীরতা নির্ণয় করতে বলছিলাম আমরা গভীরতা নির্ণয় করলাম। তো এখানে আরো বিভিন্ন ধরনের আমাদের টোটাল ম্যাথ আছে 4টা, হ্যাঁ আমরা অলরেডি 2টা ম্যাথ করছি। এখন 3 নম্বর যদি ম্যাথটাতে আমরা যাই, 3 নম্বর ম্যাথটাতে আসলে দেখো তুমি যে একটু পড়ো, হ্যাঁ 3 নম্বর ম্যাথটা পড়া শুরু করো। একটি ফুটিংয়ের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, দেওয়াল ও ফুটিংয়ের নিজস্ব ওজন সহ প্রতি মিটারের লোড 70 টন, অনুমোদিত চাপ 3000 পাউন্ড পার ফিট স্কয়ার, ফুটিং এর পুরুত্ব 30 ইঞ্চি হলে আয়তাকার ফুটিং এর সাইজ কত? হ্যাঁ, এখন দেখো এইখানে একটা বিষয় বলছে যে আমাদের প্রতি মিটারের লোড হচ্ছে কত, 70 টন, ঠিক আছে, দেয়াল এবং ফুটিং এর নিজস্ব ওজন সহ। হ্যাঁ, এই শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি নিজস্ব ওজন সহ কথাগুলো বলে তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে, হ্যাঁ প্রতি মিটারে। তাহলে এই যে ডব্লিউ যে মানটা দেয়া আছে তাহলে কত, 70 টন দেয়া আছে। এখন দেখো বাকি যে মানগুলো আছে সেগুলো দেখো পাউন্ডে আছে। হ্যাঁ, তো আমরা কি করলাম, এই টনটাকে পাউন্ডে কনভার্ট করলাম। তো কনভার্ট করলে কত আমরা জানি যে 1 টন সমান সমান 2240 পাউন্ড, ঠিক আছে। এই যে 2240 পাউন্ড যারা যদি 70কে আমরা গুণ দিই তাহলে কত আসতেছে, আমাদের এই মানটা পাউন্ডে আসলো। এখন এই মানটা যে আমাদের পাউন্ডে আসলো, তাহলে এই দেখো প্রতি মিটারে দৈর্ঘ্যের লোড আমরা ডাব্লিউ এর যে মানটা পাইলাম সেটা এটা। এখন সেখান থেকে আমাদের কি করতে হবে, যেহেতু বলছে যে ফুটিং এর সাইজ নির্ণয় করে, তাহলে আমরা ডব্লিউ এর মানটা পাইছি, বাট আমাদের যে এই যে নিরাপদ ভারবহন ক্ষমতার যে মানটা লাগবে সেই মানটা নির্ণয় করব আমরা। তো সেই মানটা যদি আমরা নির্ণয় করতে যাই, দেখো আমাদের অনুমোদিত চাপ দেওয়া আছে। হ্যাঁ, অনুমোদিত যদি চাপ দেওয়া থাকে তাহলে আমাদের একটা সূত্র আছে। হ্যাঁ, সূত্রটা দেখো, অডিও লো সিস্টেম রিসোর্স may be after your audio quality try to close some application। আচ্ছা যাই হোক, আরে লাইটটা মনে চলে গেল। আচ্ছা ঠিক আছে, দেখো এখন তাহলে দেখো নিরাপদ ভারবহন ক্ষমতা যেটা আছে সেটা হলো কি, যে অনুমোদিত মাটির চাপ। হ্যাঁ, অনুমোদিত মাটির চাপ থেকে ফুটিং এর নিজস্ব ওজনটা যদি বাদ দিই তাহলে মাটির নিরাপদ ভারবহন যে ক্ষমতাটার মানটা সেই মানটা আমরা পাবো, তাই না? তাহলে এটা যদি আমরা পাই
তাহলে এটা যদি আমরা পাই, দেখো অনুমোদিত মাটির চাপটা বাদ দিতে হবে ফুটিং এর নিজস্ব ওজন থেকে। তাহলে আমরা 3 নম্বর ম্যাটটাতে যখন যাব, তাহলে দেখো এই যে অনুমোদিত মাটির চাপ পির যে মানটা যখন আমরা নির্ণয় করব, তখন কি পির মানটা নির্ণয় করব অনুমোদিত মাটির চাপ, এই যে দেখো অনুমোদিত মাটির চাপ, এটা যদি অন্য একটা কালার নিয়ে দেখাই, তো অনুমোদিত মাটির চাপ যেটা আছে, এই অনুমোদিত মাটির চাপের মান কত, এই যে 3000, এবং ফুটিং এর নিজস্ব ওজন। আচ্ছা, ফুটিং এর নিজস্ব ওজন যদি আমরা বের করতে যাই, তাহলে কি করতে হবে, দেখো আমাদের অলরেডি কি পুরুত্ব দেয়া আছে, হ্যাঁ পুরুত্ব দেয়া আছে, তাহলে পুরুত্ব কত, 30 ইঞ্চি আছে, ওইটাকে কি করতে হবে, ফিটে নিয়ে আসতে হবে, তাই 12 দ্বারা ভাগ। এবং ফুটিং এর যে নিজস্ব ওজন ছিল আমাদের ওমেগার যে মানটা আছে সেটা হচ্ছে কত, 150 পাউন্ড সেটা। তাহলে এখন 150 পাউন্ড পার ফিট কিউব মানটা, তাহলে যে ওমেগার মানটা, হ্যাঁ এখন সেটা থেকে আমাদের ক্যালকুলেশন করলে কত, 2625 পাউন্ড পার ফিট স্কোয়ার। এই যে মানগুলো যদি আমরা এখানে বসাই দিই, আমাদের কি পাবো, এখান থেকে আমরা এরিয়ার যে মানটা সেটা আমরা পাইলাম, তাহলে এর মানটা আমরা পাইলাম। এখন দেখো এর মানটা যখন আমরা পাইলাম, তাহলে কি ফুটিং এর যে সাইজটা ছিল, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ছিল। এখন ব্যাপারটা হলো এখানে একটা শর্ত দিয়েছে যে ফুটিং এর দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, ফুটিং এর দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য বললাম যে ফুটিং এর দৈর্ঘ্য, তাহলে কি প্রস্থ হচ্ছে বি, প্রস্থের দ্বিগুণ, মানে প্রস্থের সাথে আমরা 2 গুণ করলাম। তো ঠিক আছে, ফুটিং এর দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে এইখানে এল এর মান যদি আমরা বসাই, তাহলে বি ইন্টু 2, আর একটা বি আছে প্রস্থের জন্য, ঠিক আছে, এই জন্য দেখো 2b ইন্টু বি, তাহলে এরিয়ার মান হচ্ছে কত, 59.73। হ্যাঁ, তো এখান থেকে আমরা পরবর্তীতে বি যে মানটা, সেই বির মানটা পাইলাম, সেটার সাথে যদি 2 গুণ করি তাহলে এল এর মানটা পাইলাম, এবং সর্বশেষ যে সাইজ যেটা আছে সেই সাইজটা আমরা কি পাইলাম। এখন ভাই ওখানে ফুডিং এর নিজস্ব ওজনটা ওটা কিভাবে বের করলো? ফুটিং এর নিজস্ব ওজন হইতেছে আমাদের যে থিকনেসটা আছে, সেই থিকনেসের সাথে যদি ওমেগা গুণ করি, কংক্রিটের একক ওজন, হ্যাঁ একক ওজনটা, একক ওজন গুণ করলে আমরা ফুটিং এর নিজস্ব ওজন পাবো। মানে আমাদের একক ওজন 150 কিভাবে আসলো জানি? হ্যাঁ 150টা হইতেছে আমাদের 150 জানো না কিভাবে, আমাদের ওমেগার মান আছে আর কি, ওমেগার মানটা কনস্ট্যান্ট মান 150, এটা প্রথমেই ছিল আর কি, হয়তো ওটা আমরা তোমাকে খেয়াল করিনি। তাহলে ওমেগার মান 150 আছে আর কি, আমরা পূর্বেও অনেক অঙ্কে করেছি, খেয়াল করোনি হয়তো বা, আমরা দেখবো পরবর্তীতে দেখবো, সমস্যা নাই। তাহলে ওমেগার মানটা 150, তার থেকে কি করতে হবে, যেহেতু আমাদের থিকনেসটা দেওয়া আছে, যে পুরুত্ব দেওয়া আছে, তাই না, 30 ইঞ্চি, কতটুকু পুরুত্ব, সেই পুরুত্বের তো তোমার ওই ওমেগা নিতে হবে, মানে আমাদের যেহেতু অঙ্ক করতেছি 30 ইঞ্চি নিয়ে, তা 30 ইঞ্চিরই কি একক ওজন যতটুকু, ফুটিং এর নিজস্ব ওজন, নিজস্ব ওজন নিতেছে কি আমাদের কংক্রিটের একক ওজন কত, 150 পাউন্ড পার ফিট কিউব, সেটাই আর কি এখানে ইউজ করছি আমরা, টেনশন নাই ভাই আমরা। এক মিনিট। বলেন। হ্যাঁ নীরব, ভাই বলেন। আচ্ছা তাহলে দেখো আমাদের সর্বশেষ যে ম্যাপটা, সেই ম্যাপটা এখন আমরা দেখব। তো অলরেডি ম্যাপটা দেখার মতো কিছু নাই, অলরেডি আমরা সব কিছু জেনে ফেলছি, হ্যাঁ তো সব কিছু জেনে ফেলছি, এখানে জাস্ট এতটুকুই কালার আছে, এর আগে থিকনেসটা দেওয়া ছিল, আর এখানে জাস্ট থিকনেসটা ধরে নিতে হবে 20 ইঞ্চি। তো দেখো আমি আবার বলতেছি যে ডিজাইন লোড নির্ণয়ের জন্য আমাদের যে এইখানে দেখো, এখানে কিন্তু এখানে বলছে যে বর্গাকার ফুটিং এর, হ্যাঁ বর্গাকার ফুটিং এর আকারের সাইজ, তো বর্গাকার ফুটিং এর আমরা কিন্তু এটা জানি, হ্যাঁ অলরেডি এটা কিন্তু জানি, ফুটিং এর সূত্র এটা, এটা কিন্তু ডাব্লিউএসডি তে, হ্যাঁ ইউএসডি তে না। তাহলে এই যে ফুটিং এর আমাদের সূত্রটা জানা আছে, আমরা সূত্রটাই অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, অ্যাপ্লাই করার পরে যে মানটা আসবে সেটা হচ্ছে কি আরোপিত লোড, এটাকে 10% ধরলাম,
10% ধরে ডব্লিউর মানটা আমরা পাইলাম। এখন এই যে ডব্লিউর মানটা যখন আমরা পাইলাম, ওটা তো গেল এই যে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য। এখন হইতেছে কি যে আমাদের পির মান লাগবে। হ্যাঁ, তো প্রশ্নে দেখো কি বলছে যে একটি কলামের প্রস্থচ্ছেদ দিয়ে নিচে দেওয়া হলো। হ্যাঁ, প্রস্থচ্ছেদ দেওয়া আছে, ঠিক আছে, যে 16 ঠিক আছে দেওয়া আছে। এই প্রাইম সির মান 3000 পিএসআই দেওয়া আছে, 3000 পিএসআই মানে 3 কেএসআই, এবং এফএস এর মান দেওয়া আছে 18 কেএসআই। ঠিক আছে, বলছে অনুমোদনযোগ্য বলের মান নির্ণয় করতে হবে, অনুমোদনযোগ্য বলের মান। এবং হইতেছে যে আমাদের যদি অনুমোদনযোগ্য মাটির চাপটা 2 টন পার স্কয়ার ফিট হয়, তবে কলামটির জন্য ফুটিং এর সাইজ নির্ণয় করতে হবে। তো এখানে দেখো যে আমাদের অলরেডি মাটির অনুমোদিত চাপটা দেয়া আছে 2 টন পার স্কয়ার ফিট। তাহলে আমরা টন পার স্কয়ার ফিটকে যদি পাউন্ডে নিয়ে আসতে চাই, তাহলে কি করতে হবে, 1 টন সমান সমান 2240 পাউন্ড পার স্কয়ার ফিট। ঠিক আছে, তো গুণ করলে 2240 আসতেছে। তারপরে যে এই ক্ষেত্রফলের মান দেয়া আছে কি বর্গাকার, তাই 16 গুণ করছি রোজির মানটা। যদি দেখো রোজির মানটা কত, এএসটি ডিভাইডেড বাই বিডি, তাই যে 16 মানটা কত, 256 আসতেছে। এবং হচ্ছে এই যে দেখো আটটা 8 সুতার বার, তা 8 সুতার বারের ক্ষেত্রফল হচ্ছে 86.28। তাহলে রোজির মান পাইলাম আমরা এখান থেকে। হ্যাঁ, এই যে এখানে বের করছিলাম এএসটির মানটা। তো এখন দেখো আমাদের পির মানটা কি, অনুমোদিত যে মানটা থাকবে সেই অনুমোদিত মানটা থেকে ফুটিং এর নিজস্ব ওজনটা বাদ দিতে হবে। এখন এইখানে হইতেছে কি আমরা তো ওমেগার মানটা কত জানি, 150 জানি। এবং হইতেছে কি যে আমাদের যে পুরুত্বটা আমরা ধরছি, হ্যাঁ, পুরুত্বটা যতটুকু ধরছি সেই পুরুত্বটা ইঞ্চে ধরছি, আমরা কি করলাম সেটাকে ফিটে কনভার্ট করে নিলাম। তাহলে পির মানটা এখান থেকে আমরা পাইলাম। তো পির মানটা পাইলে দেখো ডব্লিউ আগে পাইছিলাম, এখন পি দ্বারা ভাগ করে কে ফলটা পাইলাম। এখন যদি আমাদের বর্গাকার ফুটিং হয়, এই মানটাকে রুট যদি করি, তাহলে রুট করলে আমরা পেয়ে যাচ্ছি মানটা। হ্যাঁ, যে আমাদের ফুটিংটা কত সাইজের হবে। তাহলে 8.21 ইঞ্চ, 8.21 ইঞ্চ এই হইতেছে ফুটিং এর আকার। তো এই হইলো আমাদের তোমার ফুটিং এর ম্যাথ। এবং এই ফুটিং এর মধ্য দিয়ে আমরা কি শেষ করলাম, আমাদের ডিজাইন ক্লাসটা শেষ করলাম। এখন আমরা কিছু জিনিস বাদ দিছি, আরসিসি স্ল্যাবটা, ওগুলো আমরা পরে দেখব। এখন লাইভটা আমি একটু করতেছি, দাঁড়াও, লাইভটা কেটে দিচ্ছি।